৩০০ আসন বিশিষ্ট এক কক্ষের এই সংসদকে দ্বিকক্ষে রূপান্তরের প্রস্তাব এজন্য করা হচ্ছে যে আশা করা হচ্ছে আইনসভায় পরস্পর নির্ভরশীল দুইটি বিভাগ থাকলে ক্ষমতায় গিয়ে একটি দল বা ব্যক্তির স্বৈরাচারী সিদ্ধান্ত নেবার পথ বন্ধ হবে। এক্ষেত্রে বর্তমান কাঠামোর ৩০০ আসনের সংসদ হবে নিম্নকক্ষ, যেখানে প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে প্রতিটিও সংসদীয় আসন থেকে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হবেন। তবে উচ্চকক্ষ হবে ১০০ আসনের, যারা ওই একই সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে দল কর্তৃক মনোনীত হবেন। এর ব্যাখ্যায় সংস্কার কমিশনের সদস্যরা বলছেন, এক্ষেত্রে নিম্নকক্ষে কোনো আসন না পেয়েও ওই জাতীয় নির্বাচনে মোট ভোটের ১% পেলেও উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে যে কোনো দলের। অধিকতর গণতান্ত্রিক বিবেচনা করে উচ্চকক্ষ গঠনের এই প্রস্তাবকে সমর্থন দিয়েছে বেশিরভাগ দল। কিন্তু উচ্চকক্ষে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপত্তি আছে বিএনপির। তারা উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চায় না, বরং বর্তমানের সংরক্ষিত নারী আসনের মতো করে নিম্নকক্ষে প্রাপ্ত সিটের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক করতে চায়। যদিও বহু আগ থেকেই দলটিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলতে দেখা গেছে এবং এটা তাদের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবেরও একটি। ঐক্যমত্য কমিশনের এই সদস্যের কাছে প্রশ্ন ছিল, বিএনপি যেরকম উচ্চকক্ষ চায় সেটা মানতে সমস্যা কোথায়? বিভিন্ন জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষিত হওয়ার সেখানে সুযোগ থাকবে, যাতে সংসদের নিম্নকক্ষ যা ইচ্ছা তা করে মানুষের অধিকার হরণ করতে না পারে, সেটাই কিন্তু সংসদ উচ্চকক্ষ গঠনের উদ্দেশ্য। নিম্নকক্ষে আসন সংখ্যার ভিত্তিতে যদি উচ্চকক্ষ গঠতে হয়, তাহলে যেই দল ক্ষমতায় আছে তাদের সংখ্যাগরিষ্ঠতা আরও নিরঙ্কুশ হবে এবং তারা আরও শক্তিশালী হবে এবং তারা আরও এই যেই নিম্নকক্ষে যে সকল অনেক ক্ষেত্রে জনস্বার্থের বিরুদ্ধে আইনকানুন সিদ্ধান্ত হয়, সেগুলো আরও অতি সহজে করতে পারবে। দলের যারা পদপদবি পায় নাই তাদের জন্য তাদের রিহ্যাবিলিটেশন কেন্দ্র, তাদের পুনর্বাসন কেন্দ্রতে পরিণত হতে পারে। সবার ফরম্যাটে সংস্কার মানে কি? সবার স্বার্থে। এখন আমাদের সংস্কার করতে হবে যে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে। বস্তুত ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক ক্লান্তিহীন বৈঠক চলছে, তাতে আপাত দৃষ্টিতে বেশিরভাগ সংস্কারের প্রশ্নে দলগুলোকে ইতিবাচক দেখা গেলেও মৌলিক বিষয়গুলোতে এরকম মত পার্থক্য আছে অনেক প্রস্তাবে। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ এবং এক ব্যক্তির একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় শীর্ষ পদে থাকা নিয়ে। বেশিরভাগ দল দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবের পক্ষে থাকলেও বিএনপি এমন একটি প্রস্তাব করছে যার ফলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে। একইভাবে এক ব্যক্তির সরকারের প্রধান ও দলীয় প্রধান থাকা না থাকার বিষয়কে একজন রাজনীতিকের অধিকার হিসেবে দেখছে দলটি। Hire Google TV, endless color, smart living. যেমন যুক্তরাজ্য, ওখানেও পার্টি চিফ প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেন। এইটা পার্টির একটা স্বাধীনতা। পার্টি কাকে প্রধানমন্ত্রী বানাবেন, নেসেসারিলি পার্টির প্রধানকে বানাবেন এরকম হয় না। এরকম ঘটনা আছে কিন্তু পার্শ্ববর্তী দেশেও আছে। এখানে যে ব্যাপারটা আসছে যে এই কারণে যেমন শেখ হাসিনা যে একটা শেখ হাসিনা হয়েছে, বেঁধে দিতে পারেন না। শেখ হাসিনা যে শেখ হাসিনা হয়েছে, এটাও তো যে সব জায়গায় শেখ হাসিনা হয়েছে। আমাদের উদাহরণ আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো 2001 সালে মেজরিটি পেয়েছিলেন সংবিধান সংশোধনের জন্য। আমরা সংবিধান সংশোধন করেছিও 2-1টা বিধান, কিন্তু তিনি তো অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার বিলুপ্ত করেননি। আমাদের চাইতে বেশি এগ্রিমেন্টে এসছে এরকম তো আমার মনে হয় না খুব কেউ আছে। আমরা প্রায় সব সংস্কার প্রস্তাবের মধ্যে এভাব 90% আমরা প্রথম থেকেই এগ্রিড। কিছু কিছু বিষয়ে আলোচনা হওয়ার পর আমরা নীতিগতভাবে এগ্রিড হয়েছি, কিছু কিছু বিষয়ে আংশিকভাবে এগ্রিড হয়েছি। এখন যদি সংস্কার কমিশন যে প্রস্তাব আমাদের সামনে দিয়েছে সব কিছু এগ্রিড হলে তো বাকশাল হয়ে গেল, এটা তো ঠিক হবে না। এখন যদি সাংবিধানিক কাউন্সিলের যে আইডিয়া ওনারা নিয়ে আসছেন সেটা আমরা মানতে পারবো না। তা এখন যদি আমাদেরকে 100% মানতে বলে, তাহলে আলোচনা কেন হলো? যদিও বিএনপির এমন অবস্থানে ভিন্নমত আছে জামাত ও এনসিপির। প্রত্যেকটা বিষয়েই সবাইকে একমত হতে হবে এমনটা না হলেও অবশ্যই মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আমাদের একমত হওয়া প্রয়োজন। দলীয় স্বার্থের বাইরে গিয়ে যদি একমত হওয়াটাকেই বাকশাল হিসেবে দেখা হয়, তাহলে এটা ভুলভাবে কনফিউশন করা হয়। বাকশাল আর কারো মতামতকে ধার ধারে নেই, আর কারো মতামতকে গুরুত্ব দেয়নি। কিন্তু ঐক্যমত্য কমিশন চাইছে সকল রাজনৈতিক দল জনগণের স্বার্থে এক জায়গায় এসে একভাবেই
রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করুক। এটাকে বাকশালী প্রক্রিয়ার সঙ্গে মেলানো একটা বিভ্রান্তি। আমরা যদি যৌক্তিক কোনো বিষয়ে, রিজনাল কোনো বিষয়ে যদি আমার দলীয় ইন্টারেস্টের কারণে, যদি ব্যক্তি ইন্টারেস্টের কারণে বলে যে আমি হবই না, এক কথায় বলতে হবে যে আমি যদি এখানে গুঁ ধরে বসে থাকি আমি হবে না, আগে যে মাইন্ডসেট করি যে আমি হব না, তাহলে এটা আরেকটা ভাষা আবিষ্কার করতে হবে, বাকশাল কি হবে না আর কি হবে, তাহলে এইটাও তো গ্রহণযোগ্য হইতে পারে না। আমরা কেন বলেছি একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আবার আমরা কেন বলেছি রাজনৈতিক দলের প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হবে না, এই প্রস্তাবটা আমরা দিয়েছি। আমরা এই জন্যই দিয়েছি বাংলাদেশের অতীত ইতিহাসকে, আর ডেভেলপ কান্ট্রি এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে সেখানকার প্র্যাকটিস কী এবং সেটার সুফল কী, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। সব স্টাডি করে আমরা দেখেছি ওটাই বেস্ট। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে যে শুধু রাজনৈতিক দলগুলোর মতানৈক্য আছে তা নয়, এসব প্রস্তাব নিয়ে আপত্তি এসেছে খোদ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে আম জনতার মতামত কোথায়? আবার গণঅভ্যুত্থান ঘটানোর পর ছাত্র জনতার দেশকে বদলে দেবার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটিও তাহলে ক্রমশ ফিকে হয়ে আসছে। সংবিধানের মৌলিক কাঠামো সেগুলো কিন্তু সংবিধান, সেগুলো কিন্তু সংসদ সেগুলোর ব্যাপারে পরিবর্তন করতে পারবে না, কিংবা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে না, সেগুলোর জন্য গণপরিষদ লাগবে। তাই বল এখন রাজনৈতিক দলের কোর্টে, তারা যদি চায় তাহলে সংস্কার হবে, তারা যদি চায় গুরুত্বপূর্ণ সংস্কার তাহলে গুরুত্বপূর্ণ সংস্কার হবে, তারা যদি চায় আমাদের জন্য একটা এমন একটা ব্যবস্থা আমরা এখনই গড়ে তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেব যে ব্যবস্থাটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাবে, তাহলেই হবে, তা না হলে হবে না। কিন্তু আরেক বাস্তবতা হলো সংস্কারের অনেক মৌলিক বিষয়ে যতটা না মত পার্থক্য আছে তার চেয়ে বরং বেশি দূরত্ব আছে প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে, এবং সংবিধানের একটা ব্যাপক পরিবর্তন কিংবা পুনর্লিখন নিয়েও দলগুলোর বক্তব্য ভিন্ন ভিন্ন। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনেকগুলো বার কাটাছেঁড়ার মধ্য দিয়ে গিয়েছে, সংশোধনের মধ্য দিয়ে গিয়েছে। এই উদাহরণও বাংলাদেশে আছে যে কোনো একটা সংশোধনী হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, পরবর্তীতে সংশোধনীকে বাতিল ঘোষণা করা হয়েছে। যদি এখন সংবিধানকে শুধু সংশোধনীর মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে এই সম্ভাবনা থেকে যায় যে পরবর্তীতে ক্ষমতা কাঠামো, ক্ষমতার যদি পালাবদল ঘটে, সিনারিও চেঞ্জ হয়, সেক্ষেত্রে হাইকোর্টে কোনো একটা রিট হলে এই বর্তমান সংবিধানের বেসিক স্ট্রাকচারের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, সঙ্গতিপূর্ণ হচ্ছে না, এই যুক্তিতে ওই সংশোধনীকেও বাতিল ঘোষণা করা হতে পারে। আমরা কেন এত মানুষের জীবনের মধ্য দিয়ে যে নতুন কাঠামোর কথা আমরা বলছি সেটাকে এরকম অনিশ্চয়তার মধ্যে আমরা ফেলে রাখবো? অবশ্যই সংশোধনী মানে বিদ্যমান মৌলিক বিষয়কে ঠিক রেখে আশেপাশের বিষয়গুলোকে পরিবর্তন করা। পুনর্লিখন মানে মৌলিকভাবে একটা পরিবর্তন করা, সেটাকে পাকাপোক্ত করার দিকে অগ্রসর হওয়া। আমরা চাই না একটা ফুটনোট যুক্ত সংবিধান, কাটাছেঁড়া সংবিধান, অনিশ্চিত সংবিধান বাংলাদেশে থাকুক। নতুন যে কাঠামোর বাংলাদেশ সেটা গণপরিষদের মধ্যে পোক্ত হোক। র্যান্ডাম আপনি আলোচনায় অংশগ্রহণ করতেছেন, আবার মডিফাই করে আপনি মতামত দিচ্ছেন, তাহলে একটা কনস্টিটিউশন সাপোর্ট করে না এমন সরকারের সাথে আপনি এভাবে কাজ করে যাচ্ছেন, তার একটি ধারাবাহিকতাই হচ্ছে একটা গণভোট। ঐক্যমত্য কমিশনের কার্যক্রমটাই হচ্ছে আপনি এটা ভ্যালিড পজিশনে নিয়ে যাওয়া, লিগ্যাল পজিশনে ফ্রেমের মধ্যে নিয়ে যাওয়ার জন্যই আপনাকে গণভোটে যেতে হচ্ছে। তো ওটা যেমন কনস্টিটিউশনের বাইরে গিয়ে হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে, আমি মনে করি এটাও সেই ধরনের একটা বিষয়। কনস্টিটিউশন সাপোর্ট না করলে অনিবার্যতা, প্রয়োজনীয়তাকে সামনে রেখে এটা হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। গণভোট তো সাধারণ বিষয় নয়, এখানে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হলে অনেকগুলো বিষয় থাকবে। শুধু একটা দুইটা পয়েন্টের উপর গণভোট হওয়াটা সহজ, আমরা অতীতে যা দেখেছি। কিন্তু এইখানে জাতীয় ঐক্যমত্য যে বিষয়গুলোতে হবে সংস্কার প্রস্তাব, কিন্তু শুধু একটি দুইটি বিষয় নয়, বহু বিষয়াদি থাকবে। সুতরাং এটা যদি একটা ন্যাশনাল চার্টার সই হয় এবং সব পার্টি ওখানে যদি সাইন করে, কমিটমেন্ট দেয়, ইলেকশন ম্যানিফেস্টোতে আছে,
তো আমার তো মনে হয় না এটা কেউ অস্বীকার করতে পারবে পরবর্তীতে। গণপরিষদের ব্যাপারে কি বলবেন? গণপরিষদ তো বললাম নতুন সংবিধান গ্রহণ করার ক্ষেত্রে আমাদের তো একটা সংবিধান আছে, এটার একটা রুগ্ম সংবিধান। আমরা মনে করি সংবিধানের গণতান্ত্রিক সংস্কার দরকার, সেটাই আমরা করব। তো সেটার জন্য তো গণপরিষদ প্রয়োজন নাই। নতুন প্রজন্মের ভোটার তথা তরুণ তরুণীদের শ্রম, মেধা ও মননকে আমরা দেশ গড়ার জন্য কাজে লাগাতে চাই। 2008 সালের নির্বাচনী ইশতেহারে দিন বদলের সনদ স্লোগান দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল আওয়ামী লীগ। কিন্তু দেশকে গণতান্ত্রিক উত্তরণের দিকে বদলে দেবার বদলে দলটি কি করে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হয়েছিল এবং তার জেরে গণঅভ্যুত্থানের মুখে কিভাবে দলটির পতন হয়েছে সেটা এখন বেশ চর্চিত বিষয়। এছাড়া 3 জোটের রূপরেখা কিংবা 1-11 তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে সেভাবে যে গুরুত্ব দেয়নি সেই অভিজ্ঞতাও আছে এদেশের মানুষের। এমন অবস্থায় প্রায় 1,500 শহীদ, 22,000-এর মতো আহত আর কোটি জনতার রক্ত ঘামে ভেজা গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তারা সংস্কারের কাজটি আগে সেরে তারপর নির্বাচনে যেতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার এবং নির্বাচন নিয়ে বিভক্তি যেভাবে স্পষ্ট হয়েছে, তাতে করে দলগুলো সরকারকে সেই সুযোগ দেবে কিনা তা নিয়েই সংশয় থেকে যাচ্ছে। আজহার লিমন, এখন, ঢাকা।